4 ডিসেম্বর দেবিদ্বার হানাদার মুক্ত দিবস এবং মহান মুক্তিযুদ্ধে দেবিদ্বারের অনবদ্য অবদান সম্পর্কে জানবো এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানবো। প্রবীণ সাংবাদিক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবি আতিকুর রহমান বাসার আমাদের সাথে রয়েছে। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গবেষণা করেছেন। আমরা পুরো ইতিহাসটা জানবো দেবিদ্বারের সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মুক্তিযুদ্ধের বিষয় দেবিদ্বারের যে অবদান এবং আজ 4 ডিসেম্বর দেবিদ্বার হানাদার মুক্ত দিবস বিষয়ে একটু বলবেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে এই দেবিদ্বারকে ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ। এবং বলতে গেলে যে দেবিদ্বার ছিল শীর্ষস্থানে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেবিদ্বারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেদিক থেকে মূল কথাটা হলো যে আমরা আজকে 71 সালের রক্তজোড়া দিনগুলোতে আজকের এই দিনে অর্থাৎ 4 ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল দেবিদ্বার। এবং মিত্র এবং মুক্তিবাহিনী যৌথ অভিযানে যখন জেলার বা দেশের বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হচ্ছিল, ঠিক সেই ক্ষণে অর্থাৎ 3 ডিসেম্বর রাতে আমাদের দেবিদ্বার উপজেলার সিএনপি ব্রিজটা ভেঙে ফেলা হয়। মুক্তিযোদ্ধারা গ্রেনেড দিয়ে মাইন বিস্ফোরণ এটা ভেঙে দেয়। তারপরে দেবিদ্বার কোম্পানিগঞ্জ ব্রিজটি ভেঙে দেওয়া হয়। এরপরেই এই সেনাবাহিনীর বা পাক সেনারা খুব দ্রুত দেবিদ্বার থেকে পালিয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নেয়। তো পরদিন সকালবেলা মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্নভাবে যেখানে ছিল তারা দলবদ্ধভাবে ধীরে ধীরে দেবিদ্বার সদর উঠতে থাকে। এক সময় তাদের স্লোগানে জনতার সাথে মিলে জয় বাংলা স্লোগানে পুরো দেবিদ্বার এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আনন্দ উচ্ছ্বাসে দেবিদ্বারবাসী এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় সেই 4 ডিসেম্বর। তা আমরা এই দিবসটাকে পালন করার জন্য 1980 সাল থেকেই দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই 4 ডিসেম্বর পালন করে আসছি। একটা পর্যায়ে উপজেলা প্রেস ক্লাব একটা সীমাবদ্ধ জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, যেহেতু কুমিল্লা 8 ডিসেম্বর জেলা প্রশাসক পালন করে, জেলা প্রশাসন সেদিক থেকে আমরা 2011 সাল থেকে এটা উপজেলা প্রশাসনের হাতে হস্তান্তর করি যে আপনারা এখন থেকে দিবসটা পালন করবেন, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। তারপরেও কিন্তু আমরা প্রশাসনের সাথে দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন যৌথভাবে আমরা এই দিবসটি পালন করে আসছি। তো সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমরা যে লক্ষ্যে সেটা করতাম যে 4 ডিসেম্বর থেকে একটা মেলার আয়োজন করব, মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা প্রামাণ্য অনুষ্ঠান এই সময়কালে 16 ডিসেম্বর পর্যন্ত পালন করব। সে মেলায় মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত যা আছে আমরা সেগুলোকে আগামী প্রজন্মের জন্য সেটা উন্মুক্ত করে দেব। দুর্ভাগ্য হলো সত্য যে সেটা এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারে নাই। তবে আমার মনে আছে 2004 সালে দেবিদ্বার হানাদার মুক্ত দিবস পালনকালে তৎকালীন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির নেতৃত্বে এক বিশাল গণজমায়েত হয়েছিল, যেটা আসলে এই পর্যন্ত 80 সাল থেকে এই পর্যন্ত আমরা এত বিশাল একটা গণজমায়েত করতে পারি নাই। তো সেদিন একটা আনন্দঘন পরিবেশ ছিল। তো সেদিক থেকে আমরা খুব তড়িঘড়ি করে হলো আজকে এই দিবসটা উদযাপন করেছি। এই দিবসটা উদযাপনের মধ্য দিয়ে আমাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের ঐতিহ্য, দেবিদ্বার কেন বাংলাদেশের শীর্ষে, মুক্তিযুদ্ধের ইতিহাসে দেবিদ্বারকে মুছে কেন ইতিহাস তৈরি হবে না, সেই বিষয়গুলো আগামী প্রজন্মকে জানানোর জন্য আজকে আমাদের আলোচনা সভা যে প্রশাসন উদ্যোগী হয়েছে সেটা আমরা করেছি। তো সেদিক থেকে আমরা বলবো যে কেন দেবিদ্বার মুক্তিযুদ্ধে প্রথম, যে সারা দেশের যদি আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা দেখতে চাই, এটা হলো চট্টগ্রামের মিরসরাই হলো প্রথম, আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযোদ্ধার ঘাঁটি এবং স্থান হলো দেবিদ্বার। এটার পেছনের কারণ হলো আমাদের এখানে একজন উপদেষ্টা ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের ন্যাপ প্রধান অধ্যাপক মুজাফর আহমেদ। এখানে ছিলেন সাবেক দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী। তিনি পালাটোনা যে ক্যাম্প প্রতিষ্ঠা করেছিলেন, বিশাল এক ক্যাম্প মুক্তিযুদ্ধের, এবং সেখানে সংগঠক হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধের আব্দুল আজিজ খান সাবেক MNA। এখানে ছিলেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর এই প্রতিষ্ঠাতার সদস্য কমরেড আব্দুল হাফেজ। এখানে ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক আজগর হোসেন মাস্টার, আসমত আলী সরকার, ডাক্তার আব্দুল আলিম। এই জাতীয় লোকগুলোর কারণে আমরা কিন্তু বেশি
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং যুদ্ধের দিনে আমাদের অবদানটা খুব বেশি ছিল। তো সেদিক থেকে বলতে হয় যে বাংলাদেশের দ্বিতীয় স্থান আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আছি। আরেকটা দিক হলো যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মাত্র 3 দিনের মাথায়, অর্থাৎ 29শে মার্চ, 26শে মার্চে ঘোষণা হয়েছে, 29শে মার্চ থেকেই আমাদের এই যে তখন পাক সেনাদের একটি দল, পথভোলা একটি দল 15 সদস্যের কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে এই কসবা এলাকায় তারা অবরুদ্ধ হয়, সেখানে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজন পাক সেনাকে হত্যা করে, আর সেখানে ইউপি চেয়ারম্যান সহ কয়েকজন সেখানে আমাদের শহীদ হয় বাঙালি। তারপরে কাকডাকা ভোর রাতে যখন তারা ভিংলাবাড়ি এসে পৌঁছে, তখন এই ধীরে ধীরে দেবিদ্বারবাসী এটা জানতে পারে যে পাক সেনারা আসছে, তাদের হাতে অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র। কিন্তু বাঙালিরা সেই অস্ত্রের মুখেও কিন্তু তারা যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপাইয়া পড়ে এবং তাদের উপর আক্রমণ করে। তো সেদিন যে কাকডাকা ভোর রাত থেকে শুরু করে বাঙালিরা যেভাবে তাদেরকে অবরুদ্ধ করছে, বড় আলমপুর এলাকায় আসার পরে অবরুদ্ধ হয়। সেখান থেকে তারা পালিয়ে পার্শ্ববর্তী চাপানগর গ্রামের একটা বাড়িতে ঢুকে সেই বাড়িতে তাণ্ডব চালায়। একটা পর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সেই মুহূর্তে নুরুল ইসলাম নামে এক লোক আইসার সেখানে এক সেনা কর্মকর্তার মাথায় আঘাত করলে উল্টো তাকে গুলি করে সেখানে তাকে হত্যা করে। তো এটাই হলো আমাদের প্রথম শহীদ বলতে গেলে এই যুদ্ধের, এবং প্রথম বীরাঙ্গনা বলতে গেলে ওই নাম প্রকাশে অনুচ্ছুক ওই মহিলা। যদিও আমরা দেবিদ্বারের অসংখ্য বীরাঙ্গনা আছে, তার মধ্যে 4 জন জেলা প্রশাসনের মাধ্যমে তারা উন্মুক্ত হয়েছে, আর বাকিরা হয় না। চাপানগরের মহিলা আজও জীবিত আছেন, কিন্তু তিনি এখনো তার পরিচয়টা গোপন রেখেছেন, যার কারণে আমরা বলতে পারি যে প্রথম বীরাঙ্গনা দেবিদ্বারের সেই নারী আজও জীবিত আছেন, কিন্তু বীরাঙ্গনাদের তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন নাই পারিবারিক কারণে। সেখান থেকে তারা যখন আগাইতে থাকে, বাররা আসার পরে সরকার বাড়ির এক কৃষক সেখানে ঝাঁটা নিয়ে তাদেরকে আক্রমণ করে। একটা পর্যায়ে তাদের গুলিতে তিনি শহীদ হন। তারপরে আরেকজন সৈয়দ আলী, তিনিও তার সহযোদ্ধাকে নিহত হতে দেখে তিনিও ঝাঁপাইয়া পড়েন পাক সেনাদের উপর, তাকেও গুলি করে হত্যা করা হয়। সেই সময় ছিল হাজার হাজার মানুষ দূর থেকে, খুব কাছ থেকে। এখন যেরকম যুদ্ধের ঘনঘটা হলো যে এখান থেকে 100 মাইল দূর, 500 মাইল দূরে এই অস্ত্র নিক্ষেপ করা যায়, গোলাবারুদ নিক্ষেপ করা যায়, তখন কিন্তু সেটা ছিল না। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হয়েছে। আর যদি যুদ্ধ করলো মুখোমুখি যুদ্ধ, এপার ওপার দেখে দেখে মানুষ গুলি করত, এবং খুব কাছ থেকে হলো মল্ল যুদ্ধের মতো যুদ্ধ করে ঝাঁপাইয়া একজন আরেকজনের উপরে পড়তো, এখানে ব্যানর দিয়ে খুঁচিয়ে মারতো, সামনাসামনি গুলি করে মারতো। সেই একটা পর্যায় ছিল। তো সেদিক থেকে পথে পথে 7 জন পাক সেনাকে হত্যা করা হইলো। পরে বাকি 7 জন তারা আশ্রয় নিল জাফরগঞ্জ শ্রীপুকুর বা জামে মসজিদে। তখন এই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু যুদ্ধটা চলছিল। একটা পর্যায়ে এই যুদ্ধে তারা পরাজিত হলো, তারা অনেক লোক শহীদ করলেন। আমাদের বাঙালি প্রায় 33 জন শহীদ হয়েছে। সন্ধ্যার দিকে এসে তারা 3-4 জন যারা অবশিষ্ট ছিল তারা আত্মসমর্পণ করছে। বাঙালিরা কিন্তু আত্মসমর্পণটা তখন বুঝতো না। তারা তাদেরকে হত্যা করে বস্তায় পুড়িয়ে গোমতী নদীতে ফেলে দিয়েছিল। সেই সময় ঋষি পরিবারের তারা অনেকে জীবিত আছেন, তো যারা হত্যা করছেন তারা এখন কেউ নাই। তো সেদিন আমরা একটা বিজয় অর্জন করেছি, যে স্বাধীনতা ঘোষণার মাত্র 3 দিনের মাথায় পাক সেনাদের অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত একটা বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনার গৌরব একমাত্র দেবিদ্বারে করেছিল। সেদিক থেকে যদি আরেকটু যাই, যে মুজিবনগর প্রবাসী সরকার যখন গঠন হয়, সেই প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা সদস্য ছিলেন আমাদের নেপ্রধান অধ্যাপক মুজাফর আহমেদ, এলাহাবাদ গ্রামের। তিনি ছিলেন আমাদের গেরিলা বাহিনীর প্রতিষ্ঠাতাদের অন্যতম। কমরেড আব্দুল হাফেজ ছিলেন এখানে, ছিলেন এই পালাটোনা ক্যাম্প প্রধান ক্যাপ্টেন সুজাত আলী, সাবেক MNA আব্দুল আজিজ খান, আজগর হোসেন মাস্টার, আব্দুল আলিম, নাসমত আলী সরকার, এরকম অনেকেই ছিলেন। তো তাদের সহযোগিতায় মুক্তিযুদ্ধের সংখ্যাটাও বেশি ছিল। আমরা এই ধীরে ধীরে যারা এই ফ্রিডম ফাইটার, বিশেষ করে এই চাকরিজীবী ছিলেন, পুলিশ, আনসার, মিডিয়া,
এরকম যারা ছিলেন ওনারা হয়তো নির্দিষ্ট জায়গায় ছিলেন, আর ছাত্র জনতার মধ্যে বা কৃষকের মধ্যে যারা যুদ্ধ করছেন তারা ওপারে ট্রেনিং নিয়ে তারা কিন্তু নিজ এলাকায় আসতেন এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ পাক সেনাদের উপর করতেন, এবং যেখানে প্রতিরোধ পাক সেনাদের হামলা হবে খবর পেয়ে ওই জায়গাটা কিন্তু প্রতিরোধ তারা করতেন। তো সেরকম 6 জুন এই বারুর গ্রামে এই অভিযান চালাবে, একটি মুক্তিযোদ্ধার টিম আসলো, এসে তারা বিভিন্ন ভাগে ভাগ হলো, অনেক মুক্তিযোদ্ধা প্রায় 11 জনের সদস্য, প্রতিটা গ্রুপে 11 জন করে সদস্য, 4-5টা ভাগে বিভক্ত হলো। বারুর গ্রামে তারা উৎপত্তি ছিল কখন তারা পাক সেনারা আসবে। তো রাজাকারদের সহযোগিতা তারা কিন্তু আজ করতে পেরে তারা উল্টা পথে আসার কারণে একটা গ্রুপ, জনাল ভাই তাদের যে গ্রুপটা ছিল এই গ্রুপটার উপর তারা হামলা চালায়, আক্রমণ চালায়, সেখানে 6 জন মুক্তিযোদ্ধা আর বাকিরা গোলাগুলি করছেন, কিন্তু কোনো পাক সেনাকে এখানে হত্যা করার সুযোগ পায় নাই, তারা পালিয়ে গেছে। এইভাবে আমাদের যদি ধরি যে মুক্তিযুদ্ধের শুরুতে আরও ঘটনা, বরকামতা এলাকায় পাক সেনারা আসবে, এপ্রিলের দিকে আসার কথা, কারণ এটা তো হিন্দু দূষিত এলাকা, তো সেই এলাকাটা তারা ধ্বংস করবে। প্রায় 5 প্লাটুন সৈন্য তারা আসছিল এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে নেমে তারা যাবে, কিন্তু সেইখানে হালিম পুলিশ নামে একজন ছিলেন এবং কমরেড আব্দুল হাফেজের নেতৃত্বে তখন প্রায় 5000 জনতা ঐক্যবদ্ধ হয়ে সেখানে উৎপত্তি ছিল। বড় চিপায় তখন তো বড় ছিল বেশি, ঝোপঝাড়ও ছিল, লাঠি ছোটা নিয়ে ওখানে তার উৎপত্তি ছিল, আর কয়েকটা রাইফেল ছিল, 303 রাইফেল, যে পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ যারা রায়েরবাগ থেকে পালিয়ে আসছিলেন 25শে মার্চের কালো রাত্রিতে, যারা আসতে পারছেন ওনাদের অস্ত্রগুলো নিয়ে ওনারা এখানে পজিশন নেন। এবং দিনের বেলা ঠিক যখন তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মার্চ করছিল গ্রামের দিকে, তখন অতর্কিতভাবে এই হাজার হাজার জনতা লাঠি উপচে ধরছে আর জয় বাংলা স্লোগানে মুখরিত করে ফেলছে, এবং সেখান থেকে 303 রাইফেলের গুলিগুলা ছড়তে থাকলো। তখন পাক সেনারা 5 জন পাক সেনা এখানে পড়ে গেল। 5 জন পাক সেনা হত্যার পরে তাদেরকে নিয়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আসলে ঘটনাটা কি হচ্ছে, আমরা কোথায়। তাদের অত্যাধুনিক অস্ত্র থাকলো, তারা কিন্তু তখন ভয়ের কারণে তারা পিছু হটতে বাধ্য হলো এবং তাদের লাশগুলা টানাইয়া তারা নিয়ে গেল। এরপরে এইখানে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালায়, তারা বিপুল পরিমাণ অস্ত্র শাস্ত্রাইট নিয়ে আসে, আইসা পুরো গ্রামটাকে ধ্বংস করে দেয়, পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেয়। সেই গ্রামের প্রায় 26 জন নারী পুরুষ শিশুকে নির্মমভাবে হত্যা করে। একটা ঐতিহাসিক ঘটনা যে আমাদের সাহিত্যিক এবং কমরেড একজন লেখক ছিলেন সত্যেন সেন, উনি তার 2য় খণ্ডে লিখেছিলেন যে বরকামতার যে অগ্নিসংযোগ করেছিল সেটা 7 দিন পর্যন্ত সে আগুনের লেলিহান শিখা উড্ডীয়মান ছিল। এরকম হত্যাযজ্ঞ এখানে হয়েছে। তারপরে ধরে আরেকটা যুদ্ধ হয়েছিল এই ভোসনা এবং ধামতি গ্রামে, এটা এপ্রিল মে না সেপ্টেম্বরের দিকে। তো ওই যুদ্ধের সময় আমাদের মুক্তিবাহিনীরা বিভিন্ন সেক্টরে বিভক্ত ছিল, যে চান্দিনা সড়ক দিয়ে তারা যাবে ধামতির দিকে, আর তাদের হলো যে তারা প্রস্তুত হইলো যে ফায়ার করে জানান দিবে যে আমরা তাদেরকে অ্যাটাক করব। কিন্তু বাহিনীটা ছিল খুব বিশাল, পাক বাহিনীটা এত বিশাল ছিল যে অনেকগুলো গাড়ি নিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন এটার কোনো কমান্ড তারা পায়নি। ভুল বোঝাবুঝির কারণে একজন মুক্তিযোদ্ধা একটা মিস ফায়ার করার কারণে এই বসনা গ্রামটা কিন্তু জ্বালাই দিছিল এবং 16টা বাড়ি জ্বালাইছে, এখানে 5 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করছে। আর ধামতি গ্রামের তো চৌধুরী বাড়ি সহ 90টা বাড়ি জ্বালাই দিল। আলিমউদ্দিন পীর সাহেব, যিনি ধামতি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার 2 আত্মীয় এবং আব্দুল হালিম হুজুরের 2 ভাগনা সহ 5 জনকে তাদের সামনে, স্বজনদের সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করছিল। তো সেই পর্বের পরের দিন এলো থমথমে অবস্থা পুরো দেবিদ্বার। তো 15 গ্রাম দিয়ে যাচ্ছিল ভাগীরথী এই নদীতে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল, একটা শক্তিশালী দল, নৌ কমান্ডের কিছু সদস্য, 7 সদস্য নিয়ে তারা যাচ্ছিলেন ইয়েতে নারায়ণগঞ্জ যাবেন। নারায়ণগঞ্জ এই বন্দর ধ্বংস করার জন্য, কারণ ওখানে তো পাক সেনাদের খাবার অস্ত্র সব কিছু জাহাজে আসতো, যার কারণে ওইটা যদি বিনাশ করতে পারে
তাহলে তাদেরকে একটু প্রতিরোধ করা যাবে। তো সেই টিমটা যাচ্ছিল এই সময়। পাক সেনারা কীভাবে খবর পেয়েছে, তাদের সাথে পুনরায় একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে আবু বকর সহ, নারায়ণগঞ্জ জেলা বাড়ির আবু বকর সহ আর দেবিদ্বারের আরও 2 জন শহীদ হন। তো শহীদ হওয়ার পরে একটা থমথমে পরিবেশ, ওনারা আর যেতে পারেন না। পরবর্তীতে নৌ কমান্ডার যিনি ছিলেন তিনি বেঁচে গেছিলেন, তার হাত একটা অবশ হয়ে গেছিল, অবশ না ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। পরে চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে আসছিলেন দেবিদ্বারে, এইসব দোয়াটাও পড়াই গেছেন একদিন 2014 সালে। তখন আমরা এই যুদ্ধের প্রকৃত ইতিহাসটা জানতে পারছি। এখানে আরেকটা জায়গা আছে আপনার, এই যে ভারতে পাচার হতো, আসা যাওয়া করতো আমাদের যে শরণার্থীরা, হিন্দুদের তো বেশি বিপদ ছিল, হিন্দু মুসলিম সবাই আমাদের কুমিল্লা সিলেট মহাসড়কের সিনবি এলাকা দিয়ে পারাপার হতো, এখানে মহেশপুর দিয়া ভারতের দিকে যাইতো। সেখানে আবার লীলমিয়া ডাকাত দেবিদ্বারের লীলমিয়া রাজাকার আর এই থোল্লার রাজাকার ছিল কয়েকজন, তারা তাদের এই লুটপাট করতো, তাদের গয়নাগাটি নিয়ে যেত, তাদের সামগ্রী নিয়ে যেত, তাদের নির্যাতন করতো। তখন তো বর্ষাকাল ছিল, নৌকা দিয়া মানুষ চলাচল করতো। একটা পর্যায়ে দেখা গেল যে কয়েকজন নারীকে তারা আটক করছিল মহেশপুর। তখন জনগণ টের পাইয়া তাদেরকে আইসা 3 জন রাজাকারকে মেরে ফেলছিল। এটা পরবর্তীতে পাক সেনারা জানতে পেরে ওইখানে একটা অভিযান চালায়। সেই অভিযানে প্রায় 14 জনকে গুলি করে হত্যা করে, ধরে এনে গুলি করে হত্যা করে। পরে যখন মুক্তিযোদ্ধারা টের পাইছে চতুর্দিক দিয়ে ঘেরা ফেলছে, তখন তারা পালিয়ে গেছে। এরকম অসংখ্য যুদ্ধ কিন্তু দেবিদ্বার হয়েছে। তো সেদিক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসে দেবিদ্বারকে বাদ দিয়ে এই মুক্তিযুদ্ধের ইতিহাসের চিন্তা করা যায় না। আর একটা কথা যদি বলতে চাই আর একটু পেছনে, যে 31 জানুয়ারি 1970 সালের নির্বাচন আগে, 70 নির্বাচনটা হলো, তার আগে এখানে এই এলাহাবাদে একটা জনসভা করছিল। জনসভা হয়েছিল যেখানে 40 জন জাতীয় নেতা আসছিলেন, এবং জাতীয় নেতার বাহিরেও যারা মঞ্চে বসাচ্ছিলেন, আমাদের এই ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, তারপরে সাবেক মন্ত্রী আশুতোষ সিংহ সুবিলে, ওরাও কিন্তু মঞ্চে ছিলেন। এরকম এই 40 নেতার বাইরেও কিন্তু জাতীয় নেতা অনেকেই বিশিষ্টজনরা সেদিন ছিলেন। প্রায় 50,000 লোক হয়েছিল। প্রায় 40টা রাষ্ট্রের রাষ্ট্রদূতরা এলাহাবাদ ওই দিন ছিলেন। এই যে এখানে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে পূর্বাভাস, এই যে দেশ বিভাগের যে পূর্বাভাস, পাকিস্তান শাসক গোষ্ঠীর যে শোষণের বিরুদ্ধে যে সোচ্চার এবং নির্বাচনের দাবিতে যেই সভাটা ছিল, সেটা মুক্তিযুদ্ধের বলতে গেলে মুক্তিযুদ্ধটাকে অনেক দূর ত্বরান্বিত করছে, আগায় নিছে। তো এটা ঐতিহাসিকভাবে বলতে গেলে এটা একটা ঐতিহাসিক জনসভা ছিল, যে জনসভা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়েছিল। পরবর্তীতে পাক সরকার বাধ্য হয়েছিল নির্বাচন দিতে। সেখানে রাওয়ালপিন্ডিতে ডাকা হয়, বাংলাদেশে একটি প্রতিনিধি গেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তান প্রতিনিধি গেলেন, বঙ্গবন্ধু গেলেন, সেখানে মুজাফরও ছিলেন। তো সেখানে বৈঠকে আইয়ুব খান কিছু শর্ত দিল। শর্তগুলো এমন দিছে যে ইচ্ছে করলে বাঙালিরা বা বাংলাদেশিরা নির্বাচন যাবে না, এমন শর্ত দিতেছে। এই শর্তের মধ্যেও হঠাৎ করে অধ্যাপক মুজাফর আহমদ বললেন যে আপনার 5 শর্তে আমরা মানি, তবে আমার একটা শর্ত। এই কথা বলার পরে তখন এই আইয়ুব খান জিজ্ঞেস করেন সেই শর্ত কি, বললো যে 1 জনের 1 ভোট। তা এটা তো স্বাভাবিক, একজনের তো 1 ভোটে হবে। এইটা চিন্তা করার পরে সে সমর্থন দিল, আইয়ুব খান সহ স্বাক্ষর করে নিল, 2 দেশের চুক্তি হয়ে গেল, নির্বাচন তারিখ ঘোষণা হইল। তো এটাতে আবার ক্ষুব্ধ হলো আওয়ামী লীগের কিছু নেতা। তারা ইচ্ছে হলো যে শর্তগুলো দিচ্ছে, এই শর্ততে আমাদের নির্বাচনে যে লাভ নাই, আমরা নির্বাচনে যাব না, খন্দকার মোস্তাক সহ। তো একটা পর্যায়ে দেখা গেল যে বাইরে আসার পরে বঙ্গবন্ধুর সাথে মুজাফরের ভালো সম্পর্ক ছিল, তারা বন্ধুবান্ধবের প্রতি সম্পর্ক ছিল, অন্যদের চেয়ে তুলনামূলক 2 জন খুব কাছের এবং ঘনিষ্ঠ ছিলেন। তখন বঙ্গবন্ধু বলতেছে, মুজাফর তুমি এটা কি বললে? তখন মুজাফর বুঝাইলেন যে 1 ভোট তো একজনেরই, ভোট তো একজনই একটা ভোট দেবে। তো সেদিক থেকে যদি সেই অনুপাতিকভাবে হয় তাহলে, আর না, আর একটা শর্ত ছিল যে 3 থেকে 3.5 লক্ষ জনগোষ্ঠীর এলাকা নিয়ে একটা নির্বাচনী এলাকা হবে, 3 লক্ষ থেকে 3.5 লক্ষ। তো এটা হইলে কি হবে যে
সংখ্যাগরিষ্ঠ আসন তো আমরা পাবো, কারণ পাকিস্তান তো আর এত লোক নাই। তখন পাকিস্তানে বোধহয় 4.5 লক্ষ ছিল, আর 4.4 কোটি, আর আমরা ছিলাম 7 কোটি বাঙালি। তো সেটা তো একজনের তো এক ভোটেই, যেহেতু সে নির্বাচন থেকে আমাদেরকে সরায়, ওই যেমন সাম্প্রতিক কালে আওয়ামী লীগ ইচ্ছা করে বিএনপিরে সরাই দিছে, হ্যাঁ, নানা কৌশলে নানা অজুহাতে এরকম ভাবে চেষ্টা করছিল আইয়ুব খান যে এই বাঙালিরারে নির্বাচন থেকে বিরত রাখা। তো এই জন্য মুজাফর এই শর্ত দিয়ে এখানে আটকে দিল। যদিও নির্বাচনটা হয়েছে 167 জন এমপি নির্বাচিত হয়েছে, আর তাদের পক্ষ থেকে মুসলিম লীগের একজন আর ত্রিবিদ সাহা উপজাতিদের মধ্য থেকে একজন হয়েছিলেন, আর বাকিগুলা। আর একটা নির্বাচন হয় নাই ইয়ারে মুরাদনগর, তখন ঘূর্ণিঝড়ের কারণে ওই নির্বাচনটা হয়নি। তো সেদিক থেকে সংখ্যাগরিষ্ঠ আসন আমাদের। আবার দেখা গেল পাকিস্তানে এই খান বাহাদুর সীমান্ত গান্ধীর আসন, সেও তো ন্যাপ ছিল, তারও আসন আছে। সব মিলিয়ে দেখা গেল যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা এসে গেল। তো আমরা একটু ক্যাপ্টেন সুজাত আলীর মুক্তিযুদ্ধ অবদান একটু শুনতে চাচ্ছি। এই জায়গাটা শেষ করি। এটার পরে দেখা গেল যে ওই যে 192 ক ধারা সংসদটা বাতিল করে দিল 25শে মার্চে। তো তারা অতর্কিতভাবে হামলাই করলো, যে রাওয়ালপিন্ডিতে যে বৈঠক ছিল সে শর্ত মানে নাই, নির্বাচন হয়েছে, সংখ্যাগরিষ্ঠ নেতার হাতে হস্তান্তর, বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বললো, তারা নানা তালবাহানা করলো। এরপরে বৈঠকও বন্ধ করে দিল। 25শে মার্চ অতর্কিতভাবে বাঙালিদের উপর ঝাঁপাইয়ে পড়লো। তো সেইখানে ক্যাপ্টেন সুজাত আলী ভারতের যে পালাটোনা ক্যাম্প সেটার নেতৃত্বে তিনি গেলেন, যেহেতু তিনি এমপি। আর চান্দিনার এমপি ছিলেন আলী আশরাফ, অধ্যাপক আলী আশরাফ, তিনিও ছিলেন। তো সেদিক থেকে যুদ্ধ শুরু হলো, প্রশিক্ষণ শুরু হলো। এখানে বিশাল বাহিনী নিয়ে ক্যাপ্টেন সুজাত আলী যুদ্ধ করলেন। তিনি কিন্তু অনেক নেতা কিন্তু যুদ্ধ করেন নাই, আমাদের তৎকালীন সময় বড় বড় নেতা হইলেও যুদ্ধ করেন নাই। কিন্তু সেইখানে দেখা গেল যে ক্যাপ্টেন সুজাত আলী নিজে যুদ্ধ করছেন। এই যে বিশেষ করে এই আমাদের কসবা সীমান্ত এলাকাতে ভয়াবহ যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমাদের এই রামপুর গ্রামের একজন নুরুল ইসলাম নাম ছিল মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে পালিয়ে আসছিলেন। হ্যাঁ, যদি এটা নাটকের হয়, আসার পরে তার বাবা জিজ্ঞেস করলেন যে তুমি কেন আসছো? ওইখানে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। তো না, তুমি যে উদ্দেশ্যে গেছো সেই উদ্দেশ্যে সফল করে ফিরবা। বাবা নির্দেশে গেছেন। পরে তিনি এই বাঞ্ছারামপুর এক মানে সশস্ত্র সংগ্রামে মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, তার কবরস্থান ওখানে আছে। তো এরকম ঘটনা হচ্ছে। বাবা সন্তানকে কিন্তু ফেরত পাঠাইছেন, যে উদ্দেশ্যে তুমি মুক্তিযুদ্ধে গেছো সেই উদ্দেশ্যে সফল করে আসো। ওনার বাবা অনেকদিন জীবিত ছিলেন, এখন নাই। এরকমও কৃতিত্বের অধিকারী দেবিদ্বারের মুক্তিযোদ্ধারা। তো আর যদি বলি ক্যাপ্টেন সুজাত আলী অবশ্য রাজনৈতিক কারণে পরে পিছলে গেলেন, তিনি আমেরিকান প্রবাসী হলেন, তিনি পরবর্তীতে মারা গেলেন। তার কবর দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজেই দেওয়া হয়েছে। তবে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের তিনি অবলম্বন করছেন। তা আমরা যদি এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয় না, আমাদেরকে অনেক দিকে পিছিয়ে রাখা হয়েছে। বিশেষ করে বিএনপির আমল, তার আধিপত্য নিয়ে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ আসার পর আওয়ামী লীগও তার মতো করেই পারিবারিক তন্ত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়ন করতে থাকলো। আর সেদিকে যে প্রকৃত মুক্তিযোদ্ধারা, যারা দেশটাকে স্বাধীন করলো, যারা রক্ত দিল, যাদের শ্রম, যাদের মেধায় এই দেশ স্বাধীন হলো মাত্র 9 মাসের মধ্যে, তাদের কোনো অবদানের স্বীকৃতি আমরা বিগত কোনো সরকারের আমলে পাইনি। তো এখন আমরা যেহেতু একটা পর্যায়ে আছি, আশা করছি যে এখন রাজনৈতিক প্রভাবটা একটু কম পড়বে। এদিক থেকে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব। যদিও আমরা বলতে চাই যে এই মুক্তিযুদ্ধে দেবিদ্বার কেন প্রথম। আজকে একজন বক্তা বলছিলেন যে প্রথমে দেবিদ্বার আসবে, তারপরে কুমিল্লা, তারপরে বাংলাদেশ। ঠিক তেমনি যে প্রথম যদি আমরা বলি যে দেবিদ্বারের মুজাফরের জনসভাটা 1970 সালের 31 জানুয়ারিতে জনসভাটা হয়েছিল, সেই জনসভার দিক নির্দেশনাটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করছে। আমরা কিন্তু দেবিদ্বার থেকে কিন্তু বাংলাদেশের প্রথম। আর একটা যদি বলি যে আমাদের যুদ্ধটা ছিল দীর্ঘমেয়াদী, যেহেতু গৃহযুদ্ধের দিকে এটা ধাবিত হয়েছিল। আমাদের মুজিবনগর সরকার গঠন হয়েছে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে। তিনি মুজিবনগর সরকারের এই সরকারের
ইয়া নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে তিনি হাজির হলেন ইন্দিরা গান্ধীর কাছে, যে এ হলো আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের সরকার, আমাদেরকে অস্ত্র দেন, আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেন, আমাদেরকে সহযোগিতা করেন। তখন ইন্দিরা গান্ধী এটা নাকচ করছিলেন। কেন করছিলেন? যে 166 জন এমপির মধ্যে, এত বড় একটা দল আওয়ামী লীগ, 166 জন এমপির মধ্যে 137 জন খন্দকার মোশতাকের সাথে পাকিস্তানের পক্ষে আমেরিকার সাথে কনভেনশন করতে যাচ্ছে। এত বড় দল হয়েও আমি এই দলটাকে কিভাবে বিশ্বাস করি? আর দ্বিতীয়ত হলো যে আমার একদিকে হলো চীন পাকিস্তানের পক্ষে, দুদিকে হলো পাকিস্তান, আর উপরে হইলো আমেরিকা। আমি যদি আপনাদেরকে যুদ্ধের সরঞ্জাম দিই, প্রশিক্ষণ দেই, সহযোগিতা করি, আমাকে কে রক্ষা করবে? আমি না থাকলে তো বাংলাদেশ থাকবে না। অতএব আপনারা আছেন, যতদিন খুশি থাকেন। আপনারা যদি গৃহযুদ্ধ হয় সেদিকে কিভাবে করবেন ওইভাবে আগান। আর সরাসরি যুদ্ধে আপনাদেরকে সহযোগিতা করার সুযোগ আমার নাই। তো সেটা যখন শুনলো, তখন 11টা প্রদেশ কমিউনিস্ট শাসিত ছিল। তখন এটা তাজউদ্দিন আহমেদ মাওলানা ভাসানীর সাথে যোগাযোগ করলেন। তিনি বললেন যে গান্ধীর বেটির সাথে কথা বলো, কমরেড মনি সিং এবং মুজাফরকে ডাকো। তো তারা ডাকাইয়া তাদের সাথে কথা বললো। ওখান থেকে যে ডাঙ্গে, তখন কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন ডাঙ্গে, সেনা কর্মকর্তা, ডাঙ্গের মাধ্যমে ওনারা আন্ডারগ্রাউন্ড কমিউনিস্টে ছিলেন, যে ভারতের কমিউনিস্ট পার্টির সাথে কথা বলে ইন্দিরা গান্ধীর সাথে একটা বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে ইন্দিরা গান্ধী এটা খুব টাফ মনে হয়েছে, যে এটা আসলে সুযোগ নাই, সম্ভব না। যে ওদের কথা ছিল আপনারা শুধু আমাদেরকে মস্কো যাওয়ার ব্যবস্থা করে দেন, রাশিয়া যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, বাকিটা আমরা করব। এটা পিএন হাকসার ছিল ইন্দিরা গান্ধীর প্রাইভেট সেক্রেটারি। তো ওনাদের সুপারিশে একটা পর্যায়ে মুজাফর খেপে গেল যে আপনি যদি অনুমতি না দেন আমরা আফগানিস্তান হয়ে ইয়েতে যাব, মস্কোতে যাব। তখন রাজি হয়েছে। রাজি হওয়ার পরে একটা টিম 5 সদস্যের পিএন হাকসার সহ ইয়েতে পাঠালো রাশিয়া। তো সেইখানে এই তৎকালীন প্রেসিডেন্ট ব্রেজনেভ, রাশিয়ার প্রধান ব্রেজনেভের সাথে কথা হইলো। তাকে অনেক বুঝাইতে হইলো নিপীড়িত দেশগুলো কিভাবে সহযোগিতা করে, আমরাও সেরকম নিপীড়িত। আমরা 25শে মার্চে কালো রাত্রিতে কি ভয়াবহ দৃশ্য, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, এই যে এগুলার ব্যাখ্যা দেওয়ার পরে এই ব্রেজনেভ একটু নমনীয় হলেন। তো বললেন যে বাংলাদেশকে আমরা কিভাবে সাহায্য করব। তখন বললো যে আমাদের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারতকে সহযোগিতা করলে আমরা সহযোগিতা পাবো। তখন ভারতের সাথে যোগাযোগ হলো। ভারতের সাথে রাশিয়ার 25 বছরের সামরিক চুক্তি হলো। যদি বহির্বিশ্বের আক্রমণ হয় তাহলে রাশিয়া সেটা দেখবে। তো সেই চুক্তির পরে ইন্দিরা গান্ধী কিন্তু তখন গোসকাছা দিয়া বাংলাদেশের পক্ষে নামছে এবং মুক্তিযুদ্ধটা তখন ত্বরান্বিত হইতেছে। তো সেই থেকে যখন একটা পর্যায়ে আগাইতে থাকলো, তখন ইন্দিরা গান্ধীর মাথায় ঢুকলো যদি এটা দীর্ঘমেয়াদী হয়, তখন একটা গেরিলা বাহিনী প্রতিষ্ঠার চিন্তা। ওনার নির্দেশে কিন্তু গেরিলা বাহিনী হচ্ছে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যে বিশেষ গেরিলা বাহিনীটা, ওই গেরিলা বাহিনীটা তখন ইন্দিরা গান্ধীর সহযোগিতা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সেখানে ব্যারিকেড সৃষ্টি করছে, তারা দিতে চায় নাই। আওয়ামী লীগের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা নানামুখী ভাবনা চিন্তায় ছিল। আর সবসময় তো ওই বঙ্গবন্ধু ছাড়া, বঙ্গবন্ধু তখন কারাগার। তো ওই সময় তো যুদ্ধ চলছে, আমাদেরও বিচ্ছিন্নভাবে যুদ্ধ চলতেছে, ভারত আপনাদেরকে সহযোগিতা করতেছে। আমরা মোটামুটি একটা পর্যায়ে যখন আসলাম, মিত্র এবং মুক্তিবাহিনী যৌথ অ্যাঙ্গেলে, যৌথভাবে তারা যুদ্ধ পরিচালনা করতে থাকে। একটা পর্যায়ে যাইয়া আমেরিকার 7ম নৌবহর আমাদের পিছনে ঠেকাই দিল, প্রায় কাছাকাছি চলে আসছে। এরকম খবরটা যখন আসলো, তখন তাজউদ্দিন আহমেদ এই মাওলানা ভাসানীর কাছে গেলেন। তো ভাসানী সাহেব তখন ওই নিজের রান্না নিজে তো করতেন, উনি নিজের খাবার নিজে রান্না করে খেতেন। ইলিশ মাছ ভাজি করতেছেন। তো তাজউদ্দিনকে ডেকে বললো যে বসো, আমি ইলিশ মাছটা ভাজি করে নেই, খেয়ে তুমি ইয়েতে যাবে, এই গান্ধীর বেটির সাথে দেখা করো, মানে ইন্দিরা গান্ধীর সাথে। তো এই কথা বলার পরে উনি গেলেন ইন্দিরা গান্ধীর সাথে কথা বললেন। তো ইন্দিরা গান্ধী, এর আগে আবার কথা হয়েছে কমরেড মনি সিংহ, অধ্যাপক মুজাফর আহমেদ, শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলতেন। 7ম নৌবহর আমেরিকা পাঠাচ্ছে পাকিস্তানের পক্ষে। তখন ইন্দিরা গান্ধী মস্কোর সাথে যোগাযোগ করলেন। ওই যোগাযোগের পরে এটার পেছনে আবার 8ম নৌবহর পাঠিয়ে দিলেন। তো এই সংবাদে আমেরিকা ভাবলো যে আর
তারা টিকবে না, তখন তারা 7 নম্বর ব্যাক করে নিল, পিছিয়ে নিল। তো সেদিক থেকে পাকিস্তানিরা হতাশ যে আসলে কি ঘটনা ঘটতেছে। পাকিস্তানিরা হতাশ হইলো, আবার কেউ কেউ সাহস যোগাচ্ছে যে না এটা আসবেই, কিন্তু শেষ পর্যন্ত আর আশা হইল না। তখন তারা 16 ডিসেম্বর এই রেসকোর্স ময়দান আত্মসমর্পণ করতে বাধ্য হলো। 93,000 সোলজার আত্মসমর্পণ করলো, আমরা 16 ডিসেম্বর বিজয় লাভ করলাম। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা 4 ডিসেম্বর আনাদার মুক্ত হয়েছি। তো এই জন্যে বাংলাদেশের ইতিহাসে দেবীদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন রচনা হয় না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি এটা অনেক দিন আফসা ছিল, আমাদের মুক্তিযুদ্ধের এই রচনাকালে বা তৈরিকালে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা বিএনপি, তারা তাদের মতো করেই মুক্তিযুদ্ধটাকে পারিবারিক তন্ত্রে বা দলীয় কেন্দ্রিক করে নিছে। প্রকৃত অর্থে দেশের যে সাধারণ মানুষ যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, যারা স্বজন হারিয়েছে, সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, সম্ভ্রম হারিয়েছে, তাদের কথা কিন্তু কারোর চিন্তা নেই। তাদের হলো রাজনৈতিক ক্ষুধা নিবারণে যা দরকার এই পর্যন্ত করছে। তো আমার একটা আহ্বান থাকবে যে যারা মুক্তিযুদ্ধের গবেষক, যারা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবেন, এখনও সময় আছে যে আপনারা প্রকৃত ইতিহাসটা তুলে ধরেন। কারণ জিয়া রহমানও মুক্তিযুদ্ধ করেছেন, তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন। তিনি এই স্বাধীনতার ঘোষণাটা বঙ্গবন্ধুর নামেই ঘোষণা দিয়েছেন, এবং যদিও এর আগে হান্নান ভাই দিয়েছেন, হান্নান ভাই দিলে হয়তো এটা পাবলিক সেন্টিমেন্টে এটা গ্রো করে নাই, যেহেতু সেনা কর্মকর্তা হিসাবে জিয়া রহমান এটা আরেকটু বেশি স্পিরিট হয়েছে। তো স্পিরিটের কারণে কিন্তু সেই জায়গায় আমরা রাজনৈতিক দলাদলির কারণে, বিভেদের কারণে আমরা কিন্তু এগুলো মুছে দিতে চাই। একটা পর্যায়ে দেখা গেল তাজউদ্দিনকে অপমান করা হলো, তাজউদ্দিনের অবদানকে অস্বীকার করা হলো। যদি আমি বলতে চাই আমার অভিজ্ঞতায় যে তাজউদ্দিন যদি না থাকতো তাহলে মুক্তিযুদ্ধটা হয় না, এইভাবে প্রবাসী সরকার গঠন হয় না, বা মুজিবনগর সরকার গঠন হয় না। দেশটার এই মুক্তিযুদ্ধটা পরিচালনায় তো তাজউদ্দিনের নেতৃত্ব হলো। তাহলে তাজউদ্দিনকে একটা শ্রেণী কেন মাইনাস করে রেখেছেন, বামপন্থীদেরকে কেন মাইনাস করে রেখেছেন, অধ্যাপক মুজাফর আমাদের অবদান কেন অস্বীকার করলেন বা স্বীকার করেন নাই, তাদেরকে ওইভাবে এস্টাবলিশ করেন নাই যে বঙ্গবন্ধুর পরে যদি কোনো ব্যক্তিকে মূল্যায়ন করা হয় সেটা হলো অধ্যাপক মুজাফর আহমেদ, ন্যায়প্রধান অধ্যাপক মুজাফর আহমেদ। কিন্তু তাকে পর্যন্ত সেখানে সম্মাননা দেওয়া হলো না, সম্মান করা হলো না। তাকে একবার এই স্বাধীনতা পদক দেওয়া হলো, তো উনি তো এটা সম্মানের সাথে প্রত্যাখ্যান করলেন যে স্বাধীনতা পদক আমি তো পদক দিব, আমাকে কারা দিবে, তাও সিরিয়ালি কি অনেক নেতার পিছিয়ে নিয়ে একটা সিরিয়াল করলো। তো এইরকম গোড়ামির কারণে এবং গণতন্ত্র হত্যার কারণে, নানাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য, লুটপাটের জন্য রাজনৈতিক দলগুলো আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার কোনো ব্যবস্থা কেউ করে যায় নাই। তা আমি সবার কাছে দাবি রাখবো, বর্তমান সরকারের কাছে বলবো, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রাজনীতি মুক্ত থেকে যার যেটুকু অবদান, সেই অবদানটা যাতে স্বীকার করে, আর মুক্তিযুদ্ধের যে স্মৃতিফলকগুলো আছে, আমাদের এখানে গণকবর আছে একটা 19 সদস্যের, যে মুরাদনগরে পাক সেনারা অভিযান চালিয়ে বাখরাবাদ, উত্তর এবং দক্ষিণ বাখরাবাদে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেদিন শিশু থেকে শুরু করে সব কিছু, নারীদেরকে হত্যা করছে, পুরুষদেরকে হত্যা করছে, এমনকি নারী মন্দিরে আশ্রয় নিছে, তার স্তন যুগলো এই ব্যানার দিয়ে কেটে ফেলেছে, সেরকম নির্যাতন করেছে। তো সেই পর্যায়ে 23 জন এই যুবককে তারা ধরে নিয়ে আসছিল, মিলিশিয়াদের সহযোগিতা 3 জন ছাড়া পেয়েছে, আর 19 জনকে এই পোস্ট অফিসের সংলগ্ন যে গণকবরটা আজকে আছে সেখানে তাদেরকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে, এবং ওই জায়গায় তাদেরকে পুঁতে ফেলা হয়েছে। এই জায়গাটা উদ্ধার করতে আমাদের অনেক সময় লাগছে। এবারে স্বাধীনতা বিরোধীরা এমনও করছে যে এই মাটির নিচ থেকে, এটা মুক্তিযুদ্ধের পরে কিন্তু এটা গণনা হয়েছে, এই লাশগুলো, কঙ্কালগুলো উঠে গণনা করে ওই জায়গা আবার মাটি চাপা দেওয়া হয়েছে। এরপরে আবার কুমিল্লা থেকে সুইপার এনে কেরোসিন দিয়ে এই হাড়গুলো, কঙ্কালগুলো নিয়ে গোমতী নদীতে ফেলে দিছে, দিয়ে এই জায়গাটা শিক্ষক সমিতির কার্যালয় হিসাবে দখল করার চেষ্টা করছে। আমরা অনেক চেষ্টা করেছি উদ্ধার করার জন্য, শেষ পর্যন্ত কোনোভাবে উদ্ধার করতে পারতেছি না। আমাদের স্মৃতিফলকটা যে জায়গা হয়েছে, এই জায়গায় একটা বাথরুম তৈরি করছে, পরে জেলা প্রশাসকের মাধ্যমে, প্রথম আলোতে নিউজ হওয়ার কারণে জেলা প্রশাসক আইসা এই ইয়াটা এখান থেকে উচ্ছেদ করছে, এই বাথরুমটা। ওইখানে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসানকে
ধন্যবাদ দিই যে আমাদের যে কটা দাবি ছিল দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের, এই দাবিগুলোর একটাই ছিল এই গণকবর। এবং আজকে যেটুকু জায়গা, এটা চিপা জায়গা না, শুধু ফলকটা নির্মাণ করার জায়গাটা এই ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির তত্ত্বাবধানে এই জায়গাটা আমরা দখল করতে পারছি। আর নিউ মার্কেট চত্বরে যে মুক্তিযুদ্ধ চত্বর, সেটাও আমাদের দাবির ফলশ্রুতিতে তিনি একটা নান্দনিক স্মৃতিফলক নির্মাণ করলেন। এখানে 50 জন শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দিলেন, এখানে একটা ফোয়ারা করলেন, একটা বাগান করলেন, একটা লাইটিংয়ের ব্যবস্থা করলেন, খুব সুন্দর। এটাও রাজনৈতিক কারণে এটাও হারিয়ে গেল। এখন শুধু এক ফলকটা নামমাত্র আছে, যেটা আসলে অবহেলা অনদরে আছে। পাশে আবার আরেকটা আমরা আন্দোলন করে যে স্বাধীনতা চত্বর মূল জায়গাটাতে ওইটা আবার নির্মাণ করার জন্য এই দাবি উত্থাপন করাতে ওইটা করা হয়েছে। তো আমি এই দেশবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই এই যে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য যা প্রয়োজন সরকারের কাছে সেই দাবিটা আমরা উত্থাপন করি। আর যারা শহীদ হয়েছেন, যেমন নলারা এই ট্রেনিং ক্যাম্প, যেখানে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ হইতে এপ্রিল মাসে, যেখান থেকে মুক্তিযোদ্ধারা ভারতের বিভিন্ন ক্যাম্পে যেয়ে তারা যুদ্ধ প্রশিক্ষণ দিতেন, সেই নলারা ক্যাম্পটি কিন্তু আমরা দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে উদ্ঘাটন হয়েছে, উদ্ধার হয়েছে। সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধা ছিলেন, 5 জন এমপি সেদিন ছিলেন, সাবেক মন্ত্রীও ছিলেন। আমরা সেটাকে উদ্বোধন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিকী স্যারকে এনে এই মফস্বলে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এনে ওনাকে দিয়ে উদ্বোধন করছিলাম। তো সেখানে মোনায়েব সরকার ছিলেন, সেই অনুষ্ঠানের সভাপতি, মুক্তিযোদ্ধারাও ছিলেন। সেখানে একটা স্মৃতিফলক নির্মাণ হয়েছে। তো মুক্তিযুদ্ধের যে আমরা 31শে মার্চে যে যুদ্ধ হলো বিলাবাড়ি তো জাফরগঞ্জ শ্রীপুকুর বা জামু মসজিদ যুদ্ধ, সেই যুদ্ধে যে 33 বাঙালি শহীদ হয়েছেন, সেখানে একটা স্মৃতিফলক নির্মাণের আবেদন আমাদের আছে। বিভিন্ন জায়গায় যেখানে যেমন এই ইসুপুর ইউনিয়নের মহেশপুর একটা গণহত্যা হয়েছে, সেখানে একটা স্মৃতিফলক। এমনি করে আমরা প্রত্যেকটা স্মৃতির জায়গা আমরা ধরে রাখতে চাই আগামী প্রজন্মের জন্য। আমরা কিভাবে মুক্তিযুদ্ধ করেছি, কিভাবে দেশটা স্বাধীন করেছি, কত নির্যাতনের পর, কত হারিয়ে, কত মায়ের বুক খালি করে, কত সম্ভ্রম হারিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি এবং কেন করেছি, সেটার অর্থ বোঝাতে হয়, সে প্রত্যাশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা জানলাম আসলে দেবিদ্বার মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ছিল দেবিদ্বারের, এবং দেবিদ্বারের ইতিহাস অনেক বড়। আমরা যতটুকু সম্ভব জানলাম। সকলে ভালো থাকবেন সে পর্যন্ত।